নমস্কার। পশ্চিমবঙ্গে যুবসাথী প্রকল্প এই নামটা ঘোষণার পর থেকেই কিন্তু একটা বেশ বড়সড় বিভ্রান্তি তৈরি হয়েছে। বিশেষ করে এই যেদিন থেকে বলা হলো যে ফর্ম জমা নেওয়া শুরু হবে আর এপ্রিল মাস থেকে টাকাও পাওয়া যাবে, সেদিন থেকেই যেন একটা টানাপোড়েন শুরু হয়ে গেছে। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই জটটা খোলার চেষ্টা করি আর একটু গভীরে গিয়ে দেখি যে ঠিক কী কারণে এই বিভ্রান্তিটা ছড়াচ্ছে। আর সেই বিভ্রান্তির একেবারে কেন্দ্রে রয়েছে একটাই প্রশ্ন, যেটা প্রায় সবার মনেই ঘুরপাক খাচ্ছে, যে আচ্ছা, যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তারা কেন যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না? মানে এই প্রশ্নটাই এখন হয়ে উঠেছে আলোচনার মূল বিষয়। আচ্ছা, এই পুরো বিষয়টা ভালো করে বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে। যেমন প্রথমে আমরা দেখব এই নতুন প্রকল্পের মূল দ্বন্দ্বটা ঠিক কোথায়। তারপর বোঝার চেষ্টা করব সরকার বেকার বলতে ঠিক কী বোঝাতে চাইছে। এরপরেই আসবে যোগ্যতার জটিল নিয়মকানুনগুলো। আমরা একটু সুবিধার মনস্তত্ত্ব নিয়েও কথা বলবো, আর সবশেষে দেখব এর ভবিষ্যৎটা ঠিক কী হতে পারে। তাহলে চলুন আলোচনাটা শুরু করা যাক একেবারে মূল বিতর্কটা দিয়েই। মানে কেন এই প্রকল্পের নির্দিষ্ট কিছু মানুষকে বাদ দেওয়া হচ্ছে সেই বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। আচ্ছা, এই দ্বন্দ্বের কারণটাই কিন্তু এই সংখ্যাগুলো দেখলেই অনেকটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে কৃষক বন্ধু প্রকল্পে বছরে পাওয়া যাচ্ছে ৪,০০০ টাকা, আর অন্যদিকে যুবসাথী প্রকল্পে বছরে মিলবে ১৮,০০০ টাকা। এই যে টাকার অঙ্কে এত বড় একটা ফারাক, ঠিক এই কারণেই কিন্তু মানুষের মনে একটা ক্ষোভ তৈরি হয়েছে। সবার মনে প্রশ্নটা খুব স্বাভাবিক, যে একটা কম টাকার প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য কেন একটা এত বড় অঙ্কের সুবিধা থেকে বঞ্চিত হতে হবে? আর এর সাথে সাথে কিন্তু আরেকটা তুলনাও চলে আসছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে আচ্ছা, মহিলারা যদি কৃষক বন্ধু আর লক্ষ্মীর ভাণ্ডার এই দুটো প্রকল্পের সুবিধা একসঙ্গেই পেতে পারেন, তাহলে যুবসাথী প্রকল্পের বেলায় নিয়মটা হঠাৎ আলাদা হয়ে গেল কেন? সরকারের নীতিতে এই যে একটা আপাত অসঙ্গতি, এটাই কিন্তু প্রশ্নটাকে আরও জোরালো করে তুলেছে। তো এই বিতর্কের একেবারে গভীরে যেতে হলে আমাদের আগে একটা জিনিস বুঝতে হবে। সেটা হলো, সরকার যখন বেকার শব্দটা ব্যবহার করছে তখন তারা ঠিক কাদের কথা বলছে, মানে কাদের জন্য আসলে এই প্রকল্পটা তৈরি করা হয়েছে। সরকারি ব্যাখ্যা অনুযায়ী বেকার মানে হলো এমন একজন ব্যক্তি যার আয়ের উৎস একেবারেই শূন্য, মানে একদম জিরো। সহজ কথায় বলতে গেলে যারা অর্থনৈতিকভাবে পুরোপুরি তাদের পরিবারের ওপর নির্ভরশীল, এতটাই নির্ভরশীল যে নিজের হাত খরচ চালানোর জন্যেও কোনো কাজ, ধরুন একটা টিউশন পর্যন্ত করেন না। এর মানেটা তাহলে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো, ধরুন যার একটা নিজের দোকান আছে, বা যিনি চাষবাস করেন, কিংবা ধরুন কেউ টোটো বা বাস চালান, বা কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, তারা কিন্তু এই বেকারের সংজ্ঞার মধ্যে পড়ছেন না। এমনকি যারা টিউশন পড়িয়েও সামান্য কিছু রোজগার করেন, তারাও কিন্তু এর বাইরে। কারণটা খুব সহজ, তাদের প্রত্যেকেরই কোনো না কোনো আয়ের উৎস রয়েছে, সেটা যতই কম হোক না কেন। আর এখানেই কিন্তু একটা বেশ মজার ব্যাপার লুকিয়ে আছে। দেখুন, একদিকে সরকার দাবি করছে যে রাজ্যে নাকি বেকারত্ব কমছে, কিন্তু অন্যদিকে যখন এই যুবসাথী প্রকল্পের জন্য ক্যাম্প করে ফর্ম জমা নেওয়া শুরু হবে, তখন সেই ক্যাম্পের লাইন বা ভিড়টাই হয়তো রাজ্যের আসল বেকারত্বের ছবিটা আমাদের সামনে তুলে ধরবে। মানে এটা একরকম সরকারের দাবির একটা লিটমাস টেস্ট বা অগ্নি পরীক্ষা হতে চলেছে বলাই যায়। বেশ, বেকারের সংজ্ঞা তো না হয় বোঝা গেল, কিন্তু শুধু বেকার হলেই তো হবে না। চলুন এবার এই প্রকল্পের যোগ্যতার জটিল নিয়মকানুনের ভেতরে একটু ঢোকা যাক, দেখে নিই আবেদন করার জন্য ঠিক কি কি শর্ত পূরণ করতে হবে। একদম প্রাথমিক বা মূল শর্তগুলো কিন্তু বেশ সোজা সাপটা। প্রথমত, বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। দ্বিতীয়ত, শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাশ বা তার সমতুল্য। আর তৃতীয়ত, এই প্রকল্পটা কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই খোলা। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অংশে। নিয়মটা হল, যারা ইতিমধ্যেই কোনো না কোনো সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন, যেমন ধরুন কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা বা যুবশ্রী, তারা কিন্তু যুবসাথীর জন্য আবেদন করতে পারবেন না। আর ঠিক এই নিয়মটাই কিন্তু যাবতীয় বিভ্রান্তির জন্ম দিয়েছে। আজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যদি এটাকে পাশাপাশি রেখে দেখা যায়, তাহলে ছবিটা আরও একটু পরিষ্কার হবে। দেখুন, যুবসাথী শুরু হচ্ছে ২১ বছর বয়স থেকে, আর লক্ষ্মীর ভাণ্ডার শুরু হয় ২৫ বছর থেকে। যুবসাথী পুরুষ মহিলা উভয়ের জন্য, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার শুধু মহিলাদের জন্য। তবে সবচেয়ে বড় পার্থক্যটা হলো এর সময়কালে। যুবসাথী কিন্তু প্রাথমিকভাবে মাত্র ৫ বছরের জন্য, অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু একটা নিরবচ্ছিন্ন বা কন্টিনিউয়াস প্রকল্প। এই তো গেল সব নিয়মকানুন আর শর্তের কথা, কিন্তু এবার চলুন এই সব কিছুর বাইরে গিয়ে একটু অন্যভাবে ভাবা যাক। এই যে সরকারি আর্থিক সুবিধা, এগুলো মানুষের মনে ঠিক কী ধরনের প্রভাব ফেলে? এর কিন্তু একটা মনস্তাত্ত্বিক দিকও রয়েছে। আমাদের অনেকেরই হয়তো ছোটবেলার একটা কথা মনে পড়বে। বাবা মায়েরা বলতেন,
ভালো করে পড়াশোনা কর, না হলে চায়ের দোকানে কাজ করতে হবে, মানে কাজ করে রোজগার করতে হবে। কিন্তু এখন প্রশ্নটা হলো, যদি কোনো কাজ না করেই হাতে একটা নিয়মিত টাকা আসতে থাকে, তাহলে কি নতুন করে কাজ খোঁজার বা কাজ করার ইচ্ছেটা একটু কমে যেতে পারে? প্রশ্নটা কিন্তু সত্যি ভাবার মতো। এই প্রসঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার চালুর সময়ের একটা খুব মজার অভিজ্ঞতা অনেকেই শেয়ার করেন। দেখা গেছে যে মানুষটা হয়তো আগের দিন পর্যন্ত চিৎকার করে বলছিলেন আমার এসব টাকার কোনো দরকার নেই, আমি কখনো আবেদন করব না, পরের দিন সকালে দেখা গেল সেই মানুষটাই লাইনে সবার আগে গিয়ে দাঁড়িয়েছেন। আসলে সরকারি সাহায্য সেটার পরিমাণ যতই কম হোক না কেন কেউই সহজে হাতছাড়া করতে চায় না। এটাই কিন্তু কঠিন বাস্তবতা। যদিও সরকারিভাবে বলা হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল বেকারদের সাহায্য করা, যাতে তারা চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারে বা প্রস্তুতি নেওয়ার অন্যান্য খরচ চালাতে পারে, কিন্তু সত্যি বলতে কি সাধারণ মানুষের কাছে মূল আকর্ষণটা হল মাসে মাসে একটা বাঁধা টাকা হাতে পাওয়া। ফলে প্রকল্পের ঘোষিত উদ্দেশ্য আর বাস্তবতার মধ্যে একটা ফারাক কিন্তু থেকেই যাচ্ছে। বেশ, এত সব আলোচনার পর চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। মানে এই প্রকল্পের মেয়াদ ঠিক কতদিনের, আর এখন যে কড়া নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো কি ভবিষ্যতেও একই রকম থাকবে নাকি বদলাতে পারে? যেমনটা আগেই একবার বলা হয়েছে, এই যুবসাথী প্রকল্পটা কিন্তু প্রাথমিকভাবে ৫ বছরের জন্য চালু করা হচ্ছে। হ্যাঁ, ভবিষ্যতে সরকার এটা পর্যালোচনা করে এর মেয়াদ বাড়াতেও পারে, সেই সম্ভাবনাটা রয়েছে। তবে আপাতত এটাকে একটা ৫ বছরের প্রকল্প হিসেবেই ধরে নিতে হবে। এখানে একটা বিষয় কিন্তু ভাবা দরকার। যে কোনো সরকারেরই একটা আর্থিক সীমাবদ্ধতা থাকে, তাই না? একটা নির্দিষ্ট বাজেটের মধ্যে থেকেই তো সব কাজ করতে হয়। তাই খুব সম্ভবত সেই আর্থিক দিকটা মাথায় রেখেই শুরুতে এতগুলো কড়া নিয়ম রাখা হয়েছে, যাতে সুবিধাভোগীর সংখ্যাটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। তাহলে সবশেষে প্রশ্নটা কিন্তু সেখানেই এসে দাঁড়াচ্ছে, ভবিষ্যতে কি এই নিয়মগুলো একটু শিথিল হতে পারে? বিশেষ করে যারা এখন কৃষক বন্ধু পাওয়ার কারণে আবেদন করতে পারছেন না, তারাও কি ভবিষ্যতে এই প্রকল্পের আওতায় আসতে পারবেন? এর উত্তরটা তো একমাত্র সময়ই দিতে পারবে। তবে পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু সবসময়ই থেকে যায়, আর সেদিকেই আমাদের সকলের নজর থাকবে।